নমস্কার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ভূগোল। আমি সন্দীপন কর, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। ক্লাস 12-এর সেমিস্টার 3-এর ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 3 নিয়ে আজকে আমি আলোচনা করব। অর্থাৎ আজকের আমার আলোচিত বিষয়টি হচ্ছে গিয়ে ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার, কনডেনসেশন অ্যান্ড প্রেসিপিটেশন। আমি প্রথমার্ধে কনডেনসেশন নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা জেনে নেব যে বায়ুমণ্ডল কি। আমরা যদিও জানি পৃথিবীর মধ্যে যে অদৃশ্য গ্যাসের আবরণ, জলীয় বাষ্প, ধূলিকণা বেষ্টন করে রয়েছে এবং যা পৃথিবীর সঙ্গে তার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে অ্যাটাচ রয়েছে, আবর্তিত হচ্ছে পৃথিবীর সাথেই তাল মিলিয়ে, সেই অঞ্চলটি হচ্ছে কি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে নানান উপাদান রয়েছে আমরা জানি, তার মধ্যে জলীয় বাষ্প অন্যতম। এই যে জল, এই জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা জানি জলের অপর নাম জীবন। পৃথিবী জুড়ে যাবতীয় বায়ুমণ্ডলীয় যে সমস্ত কার্যকলাপগুলি হয় তা কিন্তু এরই ফলাফল। জল পৃথিবীর মধ্যে নানান রূপে আবর্তিত হচ্ছে। বলা বাহুল্য বায়ুমণ্ডলের মধ্যে নানান রূপে আবর্তিত হচ্ছে। তার গ্যাসীয় রূপ রয়েছে, তরল রূপ রয়েছে, আবার কঠিন রূপও রয়েছে। বায়ুমণ্ডল গঠনের মধ্যে আমরা জানি যে জলীয় বাষ্পের যে পরিমাণ সেটি 0.4%-এর মতো। এবার বায়ুমণ্ডলের মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে তা কি করে বায়ুমণ্ডলের মধ্যে আসে, এই প্রশ্ন যদি আমাদের জাগে তাহলে আমাদের বুঝতে হবে যে জলচক্র বলে একটি বিষয় আছে, যেখানে জল তার বিভিন্ন রূপের পরিবর্তন করে চক্রাকারে আবর্তিত হয়। যদি ধরেই নিচ্ছি যে জলচক্রের যে সূচনাটি সেটা কি করে হচ্ছে না, প্রচন্ড সূর্যের তাপে আমাদের ভূপৃষ্ঠস্থ জল তা বাষ্পীভূত হচ্ছে, জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। এই যে প্রসেসটা তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বাষ্পীভবন। বেশ, জল বাষ্পীভূত হলো, বাষ্প আমাদের যে সারাউন্ডিং বায়ু রয়েছে, যে গ্যাসগুলি রয়েছে তার থেকে অনেক বেশি হালকা হয়, তাই সে ঊর্ধ্বগামী হলো, লিনতাপ ত্যাগ করলো এবং ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হলো এবং জলাকর্ষী কণাগুলোকে আশ্রয় করে সে একটি মেঘ হিসাবে ভেসে বেড়াতে শুরু করলো। তাহলে এই যে জলীয় বাষ্পের জলে পরিণত হওয়ার যে বিষয়টি, সেটি হচ্ছে গিয়ে জলচক্রের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ, যার নাম হচ্ছে গিয়ে ঘনীভবন। এরপরে কি হবে? এরপরে জলকণা তৈরি হলো, জলকণা আকারে বৃদ্ধি পেল, পুনরায় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে আবার ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে ফিরে আসলো। এটি জলচক্রের আরেকটি অংশ, যার নাম হচ্ছে গিয়ে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। তা এই যে জলচক্র, এই জলচক্রের মাধ্যমে কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে জল বিভিন্ন রূপে আবর্তিত হতে থাকে এবং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে পৃথিবী জুড়ে যাবতীয় আবহাওয়া সংক্রান্ত বিষয়, পৃথিবী জুড়ে যাবতীয় জলবায়ু সংক্রান্ত বিষয়কে নিয়ন্ত্রণ করছে হচ্ছে গিয়ে এই জলীয় বাষ্প বা এই জল। বলা বাহুল্য পৃথিবী জুড়ে যে বিশাল কর্মযজ্ঞ চলছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশই, কারণ এই মেঘ সৃষ্টি করছে, বৃষ্টি নামাচ্ছে, আবার স্বস্তি দিচ্ছে, আবার অস্বস্তিও দিচ্ছে। বেশ, তাহলে আজকের আমাদের যে আলোচনার বিষয় তাহলে সেটি হচ্ছে কি ঘনীভবন। এবার ঘনীভবনটা যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে একটুখানি সরল আকারে প্রথমে এটাকে ভেবে নেওয়া যাক যে বিষয়টি কি। আমি আগেও বলেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলচক্রের ধাপ। যেই জলচক্রে আমরা বলতে পারি যে যেই প্রক্রিয়ায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা বা তুষার কণায় পরিণত হচ্ছে, সেই যে প্রক্রিয়াটা তাকেই আমরা বলবো হচ্ছে ঘনীভবন। এবার এই যে ঘনীভবন, এই ঘনীভবন জানতে গেলে এটা তো একটা খুব সরল একটা সংজ্ঞা
বিষয়টা একটু যদি আরেকটু গভীরে গিয়ে ভাবা যায়, তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে ঘনীভবনটিকে বুঝতে গেলে কতগুলি বিষয়, যার মধ্যে হচ্ছে গিয়ে প্রথম আর্দ্রতা। আচ্ছা, আর্দ্রতা কি? আর্দ্রতা সম্পর্কে তো আমরা আগেও জেনেছি। খুব সহজ ভাষায় নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের যে উপস্থিতি, যেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিতি রয়েছে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তার আর্দ্রতা। এবার এই যে আর্দ্রতা, তার আবার নানান ধরনের ধরন আছে। কিরকম? প্রথমটা হচ্ছে কি নিরপেক্ষ আর্দ্রতা বা হচ্ছে কি চরম আর্দ্রতা, যাকে আমরা বলি অ্যাবসলিউট হিউমিডিটি। না, কি ব্যাপারটা? না, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প আছে তাই হচ্ছে গিয়ে একেবারে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। আমরা ইউনিট হিসেবে বলতে পারি যে প্রতি ঘন সেন্টিমিটার বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, অর্থাৎ আয়তন, একক আয়তনের মধ্যে যতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ইউনিটটি কি হতে পারে? ইউনিটটি হতে পারে হচ্ছে কি গ্রাম পার ঘন সেন্টিমিটার। এরপর চলে আসি বিশেষ আর্দ্রতা, যাকে আমরা বলবো হচ্ছে কি স্পেসিফিক হিউমিডিটি। সেটা কি? আয়তনের জায়গায় এবার ওজনটাকে প্রতিস্থাপিত করছি, তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? নির্দিষ্ট ওজনের বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প আছে সেটি হচ্ছে গিয়ে কি না ওই বায়ুর বিশেষ আর্দ্রতা বা নির্দিষ্ট আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি। এই যে নির্দিষ্ট আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি বলছি, তাহলে এই ক্ষেত্রে তো আমি বলেছি যে নির্দিষ্ট ওজনের বায়ুতে, তার মানে কি দাঁড়াচ্ছে এককটা? এককটা দাঁড়াবে গ্রাম পার প্রতি কেজি। অর্থাৎ 1 কেজি বায়ুতে বা প্রতি কেজি বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প আছে সেটি হচ্ছে গিয়ে ওই বায়ুটির বিশেষ আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি। বেশ, এরপর থেকে আরেকটি জিনিস আমাদের জানতে হবে, কিরকম? তার নাম হচ্ছে গিয়ে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প অবস্থান করছে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বোচ্চ জলীয় বাষ্প যে ধারণ ক্ষমতা, তার অনুপাত, অর্থাৎ এই দুটো বিষয়ের অনুপাত, সেই দুটো অনুপাতটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। মাথায় রাখতে হবে, বায়ু যখন সম্পৃক্ত হয় তখন আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। তার মানে এটাও মাথায় রাখতে হবে যে অসম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 100%-এর কম হয়। আপেক্ষিক আর্দ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনে রাখবে তোমরা যে উষ্ণতার সঙ্গে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এরপর চলে আসি আরেকটি বিষয়, তার নাম হচ্ছে কি শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি? না, যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে হয় প্রায় 100%, তাকে আমরা বলবো হচ্ছে কি শিশিরাঙ্ক। শিশিরাঙ্কের সাথে হিমাঙ্কের কিন্তু একটু পার্থক্য রয়েছে, যে নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট উষ্ণতায় বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প তুষার কণায় পরিণত হয়, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে হিমাঙ্ক। এরপর এই বিষয়গুলি জানার পরে আমরা চলে আসব যে ঘনীভবনের সংজ্ঞাটিকে আরেকটু অন্যরকম ভাবে জানার চেষ্টা করব। আসি। আচ্ছা, কি বলছে ঘনীভবনের সংজ্ঞায়? যে বায়ু উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করবে, লিনতাপ ত্যাগ করে জলকণায় বা বরফ কণায় পরিণত হবে, এবং যেই প্রক্রিয়া এটি ঘটবে সেটি হচ্ছে কি ঘনীভবন। দুটো বিষয়, একটা হচ্ছে কি জলকণায় পরিণত হওয়া, আরেকটি হচ্ছে কি তুষার কণায় পরিণত হওয়া। কখন কখন হবে? না, শর্ত হচ্ছে যদি শিশিরাঙ্ক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে তবে হবে হচ্ছে কি জলকণা, আর যদি শিশিরাঙ্কের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে তবে হবে হচ্ছে গিয়ে তুষার কণা। তাহলে এই হলো গিয়ে ঘনীভবন, যেটি শিশিরাঙ্কের মাধ্যমে আমরা সংজ্ঞায়িত করছি। এরপরে আসে হচ্ছে কি ঘনীভবনের কিছু পূর্ব শর্ত, যেরকম বায়ু তাপমাত্রা হ্রাস পাওয়া অত্যন্ত বেশি প্রয়োজন। বায়ুকে সম্পৃক্ত অবস্থায় থাকতে হবে। সম্পৃক্ত অবস্থা মানে কি?
না বায়ুর মধ্যে পুরোপুরি রয়েছে হচ্ছে কি জলীয় বাষ্প। অর্থাৎ বায়ু এখন যদি সম্পৃক্ত আমরা বলি তাহলে বুঝতে হবে যে বায়ু এখন সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করে আছে। আরেকটি কি প্রয়োজন? ঘনীভবন কেন্দ্র বা যাকে আমরা বলি হচ্ছে গিয়ে ঘনীভবনের নিউক্লিয়াস। এটা কি? অনেক ধরনের জলাকর্ষী কণা থাকে যারা জলকণাকে আশ্রয় করে বা জলকণা যাদের মাধ্যমে আকর্ষিত হয়। তার মধ্যে লবণ কণা, বিভিন্ন খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম ধূলিকণা, আগ্নেয়গিরি, অগ্নুৎপাতজাত কিছু পদার্থ, এগুলি রয়েছে। জলকণাগুলি এই ধরনের বিশেষ কণার মাধ্যমে প্রচন্ড পরিমাণে আকর্ষিত হয় এবং ঘনীভূত হয়। এই ধরনের কণার কিন্তু উপস্থিতি অবশ্যই প্রয়োজন। আরেকটা কি দরকার? এই যে কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম যে আপেক্ষিক আর্দ্রতা, সেই আপেক্ষিক আর্দ্রতা কিন্তু অত্যাধিক বা উচ্চ মানসম্পন্ন হওয়া প্রয়োজন। আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে তত ঘনীভবনের প্রসেসটি আরো ত্বরান্বিত হতে শুরু করবে। এবার ঘনীভবনের যে প্রক্রিয়াটি হবে তার সূচনাটা কি করে হচ্ছে? যদি আমি ধরে নিই যে আপেক্ষিক আর্দ্রতার কথা, তাহলে বলতে পারি যে ধরুন বাতাস তার আয়তনে কোনো প্রকার পরিবর্তন হলো না, কিন্তু তাপমাত্রা হ্রাস পেল, তাহলে বাতাস শিশিরাঙ্কে পৌঁছাবে এবং শীতল হবে। বাতাসের মধ্যে যদি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হয় তাহলে বাতাস প্রায় সম্পৃক্ত অবস্থায় পৌঁছে থাকবে, এবং এই যে একটা সম্পৃক্ত বা প্রায় সম্পৃক্ত অবস্থা তৈরি হয়েছে, সেইখান থেকে শিশিরাঙ্কে পৌঁছাতে আপেক্ষিক আর্দ্রতাপূর্ণ বাতাসকে আরো একটু পরিমাণে শীতল হতে হবে, এবং বাতাস যখনই শিশিরাঙ্কে পৌঁছে যাবে ঠিক তখনই শুরু হয়ে যাবে কি না আমাদের ঘনীভবনের প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে কিরকম ভাবে? এটা পুরোটাই হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভরশীল অবস্থায়, যেখানে আয়তনের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। এবার যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে কিরকম হবে? তাপমাত্রা সংযোজন ছাড়াই বাতাস প্রসারিত হয়ে গেল। বাতাস যখনই প্রসারিত হয়ে গেল অর্থাৎ আয়তনে যখন বৃদ্ধি পেয়ে গেল তখন সে শীতল হতে শুরু করলো, এবং শিশিরাঙ্কে পৌঁছালে সেই আর্দ্র বায়ুর ঘনীভবন শুরু হয়ে গেল। একে বাতাসের প্রসারণজনিত শীতলীভবন বা আমরা একে বলতে পারি না অ্যাডিয়াবেটিক কুলিং। ঘনীভবনের এই দুটি চলকই হচ্ছে গিয়ে মূলত প্রধান। এদের মধ্যে ভারসাম্য অবস্থা বজায় রাখার মাধ্যমেই কিন্তু ঘনীভবনের প্রসেসটি ত্বরান্বিত হয় বা মন্থর গতি সম্পন্ন হতে পারে। তাই এই দুটি হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আরেকটু কিছু জিনিস একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন। যেরকম এই যে একটা ঘনীভবন, সেই ঘনীভবনটা যখন শুরু হচ্ছে তার তো অনেক ধরনের কারণ আছে। এবার সেই কারণগুলি কি কি হতে পারে? আমি ধরে নিচ্ছি যে একটা শীতল কোনো পৃষ্ঠের উপর দিয়ে একটা উষ্ণ বায়ু প্রবাহিত হয়ে আসছে, কারণ সেই শীতল বায়ু সংস্পর্শে সে উষ্ণ বায়ুটি ঘনীভূত হতে পারে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে ভূপৃষ্ঠ একটা সুদীর্ঘ রাত্রে খুব দ্রুত তাপ বিকিরণ করেছে, ঠান্ডা হয়ে গিয়েছে, আর ভূপৃষ্ঠের উপরিস্থিত যে বায়ুটি রয়েছে সেটি তখন সেই শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে সে ঘনীভূত হতে পারে। যদি দুটি ভিন্নধর্মী বায়ু পরস্পর মুখোমুখি সংঘর্ষে বা মুখোমুখি মিলিত হচ্ছে যদি আমি বলে থাকি, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে না সেই ক্ষেত্রেও কিন্তু ঘনীভবন শুরু হবে। এছাড়া কি হতে পারে? এছাড়া যদি ঠান্ডা বাতাসের কোনো একটি লেয়ার কোনো উষ্ণ জলপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ঘনীভবন কিন্তু হতে পারে। তাহলে এই ঘটনাগুলি ঘটে বলেই বিভিন্ন ফর্মে কিন্তু ঘনীভবনটি সাধিত হয়। এবার এই যে ঘনীভবনের যে প্রক্রিয়াগুলি আমরা জানলাম বা কারণগুলি আমরা জানলাম, এরপরে আমাদের জানতে হবে যে ঘনীভবনের বিভিন্ন রূপগত বৈচিত্র্যের, ঘনীভবনের বিভিন্ন রূপ বা শ্রেণীবিভাগ। সেই ক্ষেত্রে যদি আমরা দেখব যে ঘনীভবন মূলত ভূপৃষ্ঠের নিকট হতে পারে, ঘনীভবন মূলত ঊর্ধ্বাকাশের ক্ষেত্র হতে পারে। যদি ভূপৃষ্ঠের নিকট ঘনীভবনের কথা আমরা ভাবি তাহলে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে শিশির, তুহিন, কুয়াশা, কঠিনীভূত শিশির, উজ্জ্বটিকা এগুলি রয়েছে। আর ঊর্ধ্বাকাশে ঘনীভবন বলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গিয়ে মেঘ। বেশ, তাহলে এরপরে আমরা এক একটা করে বিভিন্ন
ঘনীভবনের যে রূপ সে সম্পর্কে আমরা আলোচনা করে দেখব। শিশির, শিশিরের কথা মনে পড়লেই আমাদের শরৎকালের কথা মনে পড়ে। শিশির আসলে কি, যদি আমি খুব সহজে বলি, যে ভোরবেলা ঘুম থেকে উঠলাম, দেখলাম যে ঘাসের পাতার উপরে ছোট ছোট জলবিন্দু পড়ে রয়েছে, শরৎকালের একটা ভোরবেলা, সেটাই শিশির। তাহলে সেটা কি করে তৈরি হচ্ছে? যদি দেখি যে ভূপৃষ্ঠের অত্যন্ত ভাবে বিকিরণের মাধ্যমে তার তাপ কমে গেল, সে শীতল হয়ে গেল, তখন সেই যে ভূপৃষ্ঠস্থ যে বায়ু রয়েছে, সেই বায়ু ওই শীতল পৃষ্ঠের সংস্পর্শে এসে জলকণায় পরিণত হবে এবং কি হবে না, ঘাসের ডগা বা গাছের পাতা এর উপরে সঞ্চিত হবে ঘনীভূত অতি ক্ষুদ্র জলকণা হিসাবে। তাই হচ্ছে কি আমাদের শিশির। আচ্ছা, যদি খুব সহজ করে ভাবি আমরা, যে আমি ফ্রিজ থেকে জল বের করলাম, ঠান্ডা জল, তাকে একটি গ্লাসের মধ্যে ঢাললাম, কি দেখবো না, গ্লাসের গায়ে অসংখ্য বিন্দু বিন্দু জলকণা জমেছে। সেই জলটি এলো থেকে, সেটা কি গ্লাসের ভিতর থেকে গ্লাসের বাইরে চলে আসলো লিক করে? তা তো নয়। কি করে তা আগে? আমি যে ঘরের মধ্যে গ্লাসটি রেখেছি এবং যার মধ্যে আমি ঠান্ডা জলটি প্রবেশ করিয়েছি, সেই ঘরের মধ্যে যে জলীয় বাষ্পগুলি রয়েছে, সেটি ওই ঠান্ডা গ্লাসের গায়ের যে শীতল পৃষ্ঠ তার সংস্পর্শে এসেছে এবং ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়েছে। ঠান্ডা গ্লাসের জায়গায় এবার যদি আমি ঘাস, গাছের পাতা রাখি, ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। শিশির অনেকটা ঠিক সেইভাবেই গঠিত হচ্ছে, আলাদা কোনো ব্যাপার না। এবার এই যে শিশির গড়ে ওঠার কি অনুকূল শর্ত থাকতে পারে? খুব সহজে যদি আমরা একটা শরৎকালকে চিন্তা করি, তাহলে আমরা ইজিলি ব্যাপারটাকে মাথায় আনতে পারব। না, শরৎকালে কি হয়? আমরা দেখতে পারি যে একটা নির্মল মেঘযুক্ত আকাশ থাকছে, অতি মৃদুমন্দ একটা বাতাসহীন পরিস্থিতি বা খুব সামান্য মৃদুমন্দ বাতাস বইছে, যদিও শান্ত অবস্থাটাই অত্যাধিক বেশি গ্রহণযোগ্য এই ক্ষেত্রে। আর জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুমণ্ডল অবস্থান করছে, রাতের পরিমাণ দিনের থেকে বাড়ছে। এই ধরনের যে কন্ডিশন যদি থাকে, তবেই কিন্তু ঠিক সঠিকভাবে এই শিশির গঠিত হবে। শিশির বিষয়টিকে বুঝতে গেলে শরৎকালের যে ঘটনাগুলি, সেগুলোকে যদি আমরা মাথার মধ্যে একটুখানি ভেবে নিই, আমরা খুবই সহজে আমরা এই অনুকূল পরিবেশটাকে ব্যাখ্যা করতে পারব। চলে আসছি ঠিক পরে রূপটিতে। কি হলো, এবার ভূপৃষ্ঠের মধ্যে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জলকণাগুলি ছিল শিশির রূপে, তা এবার জমাট বেঁধে গেল। কেন জমাট বাঁধলো? না, ভূপৃষ্ঠের মধ্যে যে তাপমাত্রাটি ছিল সেটি হিমাঙ্কের নিচে নেমে গেল। অর্থাৎ কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? না, ভূপৃষ্ঠের কোন স্থানের বায়ু উষ্ণতা যদি হিমাঙ্কের নিচে নেমে যায়, তাহলে সেখানকার জলীয় বাষ্প কি হবে? ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে কি তৈরি করবে? না, তুহিন, যাকে আমরা ফ্রস্ট বলি। তুহিন কিছুই না, তুহিন হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের জমাট বাঁধা ক্ষুদ্র কণা বিশিষ্ট তুষার কেলাস। তুহিনের অনেক ধরনের শ্রেণী বিভাগ হয়। কিরকম তার মধ্যে দু চারটি একটুখানি আলাপ আলোচনা করে নেওয়া যাক। প্রথমে হচ্ছে গিয়ে ভূমি তুহিন, বা যাকে আমরা বলবো হচ্ছে গিয়ে না গ্রাউন্ড ফ্রস্ট। এটি একেবারেই ভূমিভাগ, সে তাপ বিকিরণ করে অত্যাধিক শীতল হয়ে গেছে বা হিমাঙ্কের নিচে তার তাপমাত্রা বা হিমাঙ্কের কাছাকাছি সে বিরাজ করছে। এমতো অবস্থায় ভূমির উপরিভাগে যখন এই জমাটবদ্ধ জলকণা কেলাস তৈরি হবে, তাকে আমি বলবো হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুহিন। এরপরে আসে হচ্ছে গিয়ে উদ্ভিদ পৃষ্ঠের যে তুহিন, বা যাকে আমরা বলবো হচ্ছে গিয়ে গ্রাস ফ্রস্ট। এটা কি জিনিস? গাছ না খুব তাড়াতাড়ি সংবেদনশীল তাপমাত্রার ক্ষেত্রে, খুব তাড়াতাড়ি করে তার তাপমাত্রা কমে যায়। এরকমই একটি উপযুক্ত অনুকূল পরিবেশে যখন তার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে, তখন সেই গাছের উপরে জমাটবদ্ধ যে জলকণা কেলাস রূপে, বরফের কেলাস রূপে অবস্থান করছে, তখন তাকে আমি বলবো হচ্ছে গিয়ে উদ্ভিদ তুহিন বা গ্রাস ফ্রস্ট। এরপরের ব্যাপারটা কি? এরপরের ব্যাপারটা হচ্ছে কি বায়ুস্থিত তুহিন। যদি দেখা যায় না এই মোটামুটি ভাবে ভূপৃষ্ঠের 1 মিটার উচ্চতার মধ্যে যদি দেখি যে বাতাসের তাপমাত্রা সেটি হিমাঙ্কের নিচে
নেমে গিয়েছে বা হিমাঙ্কে উপনীত হয়েছে এরকম একটা অবস্থা, তখন সেই ক্ষেত্রে ওই বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প তা তুহিনে পরিণত হয়, যাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এয়ার ফ্রস্ট। আর শুভ্র তুহিন সেটা কি? শুভ্র তুহিন হচ্ছে গিয়ে স্যাঁতস্যাঁতে বাতাসের যে জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্প যখন জমাট বেঁধে এরকম সূচের মতন আকার ধারণ করছে, বা আমরা বলতে পারি পালকের মতন আকার ধারণ করছে, হ্যাঁ, সেই যে বিষয়টা, সেই শ্বেত শুভ্র বিভিন্ন আকৃতির যে তুহিন, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে শুভ্র তুহিন। ব্যাস, এই মোটামুটি যদি তুহিনের শ্রেণীবিভাগটা একটু জানা যায় তাহলেই কিন্তু হয়। এছাড়াও বিভিন্ন মানুষ, বিভিন্ন ভূগোলবিদ তারা বিভিন্নভাবে এই তুহিনের ক্লাসিফিকেশন করেছে, কিন্তু মোটামুটি এইগুলো সম্পর্কে একটু জানলেই হবে। নেক্সট আমরা আসবো হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী যে কনডেনসেশনের যে ফর্ম, সেখানে ছবিটা দেখে কি মনে হচ্ছে? এটা কিসের ছবি? খুব স্বাভাবিক, এটি কুয়াশার ছবি। কুয়াশা তাহলে কি হচ্ছে? ভূপৃষ্ঠের নিকট জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হচ্ছে, শীতল হয়ে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সৃষ্টি করছে এবং বায়ুতে ভেসে বেড়াচ্ছে, যার ফলে বায়ুর স্বচ্ছতা নষ্ট হচ্ছে, অর্থাৎ বায়ু অস্বচ্ছ হয়ে উঠছে এবং দৃশ্যমানতা কি করছে? হ্রাস হচ্ছে। একে আমরা বলবো হচ্ছে গিয়ে কুয়াশা। কুয়াশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কুয়াশা সৃষ্টিরও কিছু আদর্শ পরিবেশ রয়েছে, সেই বিষয়গুলি একটু দেখে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে গিয়ে তাপের পর্যাপ্ত বিকিরণ এবং পরিবহন হতে হবে। উষ্ণ এবং শীতল বায়ুপুঞ্জের মিশ্রণের মাধ্যমে কুয়াশার জন্ম হয়। বায়ুতে জলীয় বাষ্পের পর্যাপ্ত সরবরাহ প্রয়োজন কতক্ষণ পর্যন্ত? না, যতক্ষণ পর্যন্ত বাতাসের প্রকৃত তাপমাত্রা শিশিরাঙ্কের উষ্ণতায় আসবে। এই হলো গিয়ে কুয়াশা সৃষ্টির কিছু আদর্শ অবস্থা। এবার আলোকপাত করব আমরা কুয়াশার কিছু প্রধান ধরনের উপরে। প্রথম কথা হচ্ছে কি বিকিরণ জনিত কুয়াশা। দ্রুত বিকিরণ এবং পরিবহনের মাধ্যমে একটি সুদীর্ঘ রাতে যখন উপরিস্থিত অপেক্ষাকৃত আর্দ্র বায়ু শীতল এবং ঘনীভূত হয়ে যাচ্ছে, তখন এই বিকিরণ কুয়াশার জন্ম হচ্ছে। মাথায় রাখতে হবে যে এই যে রেডিয়েশন ফগ যেটি তৈরি হয়, তারও কিছু অনুকূল পরিবেশ রয়েছে। কিরকম কিরকম অনুকূল পরিবেশ রয়েছে? না, আমরা মোটামুটি বলতে পারি যে দেখা যেতে পারে যে দিনের বেলায় হালকা একটা মেঘাচ্ছন্ন আকাশ, এবং আমরা বলতে পারি এই যে হালকা একটি মেঘাচ্ছন্ন আকাশ যেটি দিনের বেলায় তৈরি হয়েছে, সেটি কিন্তু একটি অদ্ভুত অনুকূল পরিবেশ তৈরি করতে পারে না যদি হালকা বৃষ্টি হয়। নিম্নভূমির মধ্যে বা উপত্যকার মধ্যে শীতল বাতাসের যদি একটা কি বলবো, শীতল বাতাস যদি প্রবেশ করে বা সেই জায়গাটাকে যদি এনক্রোচ করে, সেই ক্ষেত্রে হতে পারে। যদি বৈপরীত্য উত্তাপ দেখা যায়, অর্থাৎ নিচে শীতল বাতাস আর উপরে রয়েছে হচ্ছে কি উষ্ণ বাতাস, যা স্বাভাবিকের ঠিক বিপরীত ব্যাপার, সেই ক্ষেত্রেও হতে পারে। সম্পূর্ণ শান্ত আবহাওয়ার পরিবর্তে যদি মৃদুমন্দ বাতাস বয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই বিকিরণ কুয়াশার জন্ম হতে পারে। আমি আবারও বলছি, বিকিরণ কুয়াশাটা কি না, দ্রুত বিকিরণ এবং পরিবহন দ্বারা ভূমিভাগে যখন প্রচন্ড পরিমাণে যখন শীতল হয়ে যাবে, তখন তার উপরে ভাগে যে অপেক্ষাকৃত আর্দ্র বাতাস রয়েছে তা ঘনীভূত হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলকণায় পরিণত হবে, বাতাসের অস্বচ্ছতাকে বৃদ্ধি করবে। সেটাই হচ্ছে গিয়ে আমার বিকিরণ কুয়াশা, অর্থাৎ বিকিরণের মাধ্যমে তৈরি হওয়া কুয়াশা। এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে অ্যাডভেকশন কুয়াশা। অ্যাডভেকশন কুয়াশাটা কি? আচ্ছা, অ্যাডভেকশনটা কি? অ্যাডভেকশন হচ্ছে গিয়ে বায়ুর যে সমান্তরাল যে চলন, তাকে আমরা অ্যাডভেকশন বলব। এবার একটা উষ্ণ বায়ু যদি কোনো শীতল জলপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কি হবে? তখন সেই উষ্ণ বায়ু যেটি প্রবাহিত হচ্ছে শীতল জলপৃষ্ঠের উপর দিয়ে, সেটি কি হবে? তার মধ্যে থাকা জলীয় বাষ্প সেটি ঘনীভূত হয়ে কুয়াশার জন্ম দেবে। আমরা মূলত দেখতে পাবো এই ধরনের কুয়াশাগুলি সমুদ্রের উপরে বিরাজমান। সমুদ্রের উপরে যে ধরনের কুয়াশা থাকে, মূলত অ্যাডভেকশন কুয়াশার মাধ্যমে তৈরি হয়। আরেকটি খুব ইন্টারেস্টিং
ফর্ম অফ ফগ হলো গিয়ে সীমান্ত কুয়াশা, বা যাকে আমরা বলবো হচ্ছে কি ফ্রন্টাল ফগ। কি ব্যাপারটা হয় না, দুটো ভিন্নধর্মী বায়ু পরস্পরের মুখোমুখি আসছে, তাতে কি হচ্ছে, তাতে হচ্ছে গিয়ে একটা বিভাজন তল তৈরি হচ্ছে। সেই যে বিভাজন তল তার নাম হচ্ছে গিয়ে সীমান্ত। এবার এই সীমান্ত দু ধরনের হয়, একটা উষ্ণ আর একটা শীতল সীমান্ত। যদি উষ্ণ সীমান্ত বরাবর একটি শীতল বায়ু বলপূর্বক ঊর্ধ্বগতিতে যাওয়ার চেষ্টা করে বা উপরের ভাগে ওঠার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে আমরা জানি বাষ্পীভবন হবে এবং কুয়াশার সৃষ্টি হবে। আর যদি শীতল সীমান্ত বরাবর একটি উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে বা অগ্রসর হচ্ছে, সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের মাধ্যমে কিন্তু কুয়াশা তৈরি হবে। এই দুই ধরনের কুয়াশা, যা সীমান্ত বা বিভাজন তল বরাবর দুটি ভিন্নধর্মী বায়ুর মাঝে তৈরি হয়, তাই হচ্ছে কি আমার সীমান্ত কুয়াশা বা ফ্রন্টাল ফগ। সীমান্ত কুয়াশা কিছুই নয়, বিভাজন তল বরাবর। এই বিভাজন তলটা মাথায় রেখো, এটা হলো গিয়ে যখনই দুটো ভিন্নধর্মী বায়ু পরস্পরের মুখোমুখি আসে, তখন তাদের মাঝে এটি তৈরি হচ্ছে, আর কিছুই না। এবং সেই মিলনকালে, মিলন অঞ্চলে নানানভাবে কুয়াশার জন্ম হয়, এবং এটি হলো গিয়ে আমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কুয়াশার ভাগ। চলে আসবো তার পরবর্তী ক্ষেত্রে। এইখানে দেখবো আমরা ঠিক কুয়াশা নয়, কিন্তু কুয়াশার মতন কিছু পরিস্থিতি। অর্থাৎ কুয়াশাটা যদি একটু হালকা হয়, তখন যেটি হবে সেটি হচ্ছে গিয়ে কুজ্ঝটিকা। এটা কি না, ঘনীভবনের ফলে সৃষ্ট শীতল বায়ুতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র যে জলবিন্দু, তাদের যে মেঘ, তাই হচ্ছে কি কুজ্ঝটিকা। এই ক্ষেত্রেও দৃশ্যমানতা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু যদি কুজ্ঝটিকার সঙ্গে আমি কুয়াশার তুলনা করি, তাহলে বুঝতে হবে যে কুয়াশার তুলনায় কুজ্ঝটিকার কিন্তু দৃশ্যমানতা বেশি, অর্থাৎ আমরা একটু বেশি অঞ্চল দেখতে পাবো। কুয়াশাকালে আমরা মোটামুটি 1 কিলোমিটার পর্যন্ত দেখতে পাই, এর বেশি খুব একটা পরিষ্কারভাবে দেখতে পাই না। কিন্তু যখন কুজ্ঝটিকা হবে, তখন আমরা 1 কিলোমিটার থেকে বেশি অঞ্চলকে দেখতে পারবো। এটি হচ্ছে গিয়ে কুয়াশার সাথে কুজ্ঝটিকার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। নেক্সট আমরা আসবো হচ্ছে গিয়ে রাইন। রাইন কি না, শীতল মেঘের জলকণা। শীতল মেঘের জলকণা এবং কুয়াশা যখন কোনো প্রতিবন্ধকতা সম্পন্ন শীতল বস্তুর সংস্পর্শে আসছে, তখন সে জলকণাটি কি হচ্ছে না, তুষার কণায় পরিণত হচ্ছে বা তুষার কেলাসে পরিণত হচ্ছে বলা ভালো। একে আমরা বলবো হচ্ছে গিয়ে রাইন। রাইন একটু রাফ হয়, আর কুজ্ঝটিকার মধ্যে তুহিনের মধ্যে কিন্তু স্ফটিকার যে বিষয়টি, সেটি একটুখানি বেশি প্রকট হয়, স্বচ্ছ হয় হচ্ছে কি তুহিন। রাইন কিন্তু একটু হলেও রাফ প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, এরপরে মোটামুটি এই বিষয়গুলি যেগুলি আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম, সবটাই হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ সংলগ্ন বা ভূপৃষ্ঠের সামান্য উপরে উঠিত হওয়া ঘনীভবনের বিভিন্ন রূপ। এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ হলো গিয়ে মেঘ। ঊর্ধ্বাকাশে ঘনীভবনের প্রধান উপাদানই হলো গিয়ে মেঘ। ঊর্ধ্বাকাশে ভাসমান ঘনীভূত যে জলকণা, তার যে পুঞ্জীভূত যে রূপ, তাকে আমরা বলবো হচ্ছে কি মেঘ। জলীয় বাষ্পপূর্ণ পরিপৃক্ত বায়ু যখন শীতল হয়ে শিশিরাঙ্ক অতিক্রম করে, তখন সেই ক্ষেত্রে সেই জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় ও তুষারকণায় পরিণত হয়, এবং সেই তুষারকণাগুলি বাতাসে অবস্থিত নানান ধরনের ধূলিকণা, লবণকণাকে আশ্রয় করে মেঘ হিসাবে ভেসে বেড়ায়। এবার এই যে মেঘ, তার বিভিন্ন ধরন আছে। যদি আমরা জানি যে মেঘের তো নানান ধরনের আকৃতিও রয়েছে এবং এর নানান ধরনের গঠিত হওয়ার পর্যায়ও রয়েছে। সেই ক্ষেত্রে যদি আমি মেঘকে ক্লাসিফাই করতে চাই বা এর আমি বিভাগ করতে চাই, তাহলে দেখতে পাবো যে একটা হয় যদি উষ্ণতা নিরিখে করি, একটা হচ্ছে উষ্ণ মেঘ আর একটা হচ্ছে শীতল মেঘ। না, যেই মেঘ হিমাঙ্ক উষ্ণতার উপরে সৃষ্টি হচ্ছে তাই হচ্ছে গিয়ে উষ্ণ মেঘ, আর যেই মেঘ হিমাঙ্ক উষ্ণতার নিচে সৃষ্টি হচ্ছে তা হচ্ছে গিয়ে শীতল মেঘ। এবার মেঘের যে রূপ,
এবং তার যে বিস্তার বা উচ্চতাগত দিক থেকে যদি আমি ভাবি, তাহলে মেঘের আরো নানান ধরনের ধরন হয়। একে আমরা মূলত উচ্চ স্তরের মেঘ, মাঝারি স্তরের মেঘ, নিম্ন স্তরের মেঘ এবং উল্লম্ব বিস্তারযুক্ত মেঘ এভাবে ভাবতে পারি। উচ্চ স্তরের মেঘ থেকে যদি শুরু করি, উচ্চ স্তরের মেঘ হচ্ছে কি সিরাস পরিবারের অন্তর্গত। মূলত পালক মেঘ, সিরাস কথাটি সেখান থেকে এসছে। পালক মেঘ বা একেবারে পাতলা আবরণের যে মেঘ, এবং এদের মূলত মূল যে গঠন তার মধ্যেই রয়েছে হচ্ছে গিয়ে তুষার বা বরফ। ঠিক আছে, এবার এই যে উচ্চ স্তরের মেঘ, সে মোটামুটি 6000 মিটারের ঊর্ধ্বে অবস্থান করছে। আমরা এদেরকে সিরাস পরিবারের মেঘ বলছি। সিরাস মেঘ, সিরোস্ট্র্যাটাস মেঘ, সিরোকিউমুলাস মেঘ। সিরাস মেঘ অনেকটা ওই পালকের মতন হয়, বা একে আমরা ঘোড়ার লেজের সাথেও তুলনা করতে পারি। মূলত পরিষ্কার আবহাওয়া সম্পর্কে আমাদেরকে অবগত করায় এই ধরনের মেঘ। এরপরে আছে হচ্ছে কি সিরোস্ট্র্যাটাস মেঘ। সিরোস্ট্রাটাস মেঘ হচ্ছে কি এমন এক ধরনের মেঘ, এই সিরোস্ট্র্যাটাস মেঘের মধ্যে আমরা সূর্য একটা হলো হিসেবে দেখতে পারি, যেমন চারিদিকে একটা বলয় তৈরি হয়েছে। এই ধরনের মেঘ বা এই ধরনের পরিস্থিতি যদি আমি দেখি, তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে যে মেঘটি হচ্ছে কি সিরোস্ট্র্যাটাস মেঘ। সিরোকিউমুলাস মেঘ অনেকটা ওই যে রেশম পোকার যেরকম গুটি হয় সেরকম করে যেন চারিদিকে ছড়ানো থাকে, একে ম্যাক্রোল স্কাই আমরা বলে থাকি। অল্টো স্ট্র্যাটাস মেঘ আর অল্টো কিউমুলাস মেঘ মিলিয়ে হচ্ছে গিয়ে অল্টো পরিবারের মেঘ। অল্টো হচ্ছে কি মধ্যবর্তী স্তরের মেঘ, মূলত 2000 থেকে 6000 মিটারের মধ্যে যে অঞ্চল রয়েছে সেইখানে এই ধরনের মেঘ দেখতে পাওয়া যায়। অল্টো স্ট্র্যাটাস মেঘ হচ্ছে কি অত্যাধিক শীতল মেঘ বা সুপার কুল্ড এবং ক্লাউড আমরা একে বলে থাকি। আর অল্টো কিউমুলাস মেঘ, তাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে শিট ক্লাউড। এরাও অনেকটা এরকম পুঞ্জীভূত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে আর কি, একই জায়গার মধ্যে গুচ্ছাকারে, যেন মনে হয় যেন একটা ভেড়ার পাল আকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও হচ্ছে কি আমাদের নিম্ন স্তরের মেঘ, যাদের উচ্চতা মূলত আমরা বলতে পারি যে 2000 মিটারের নিচে যে ধরনের মেঘগুলি দেখতে পাওয়া যায় তারা এর মধ্যে অন্তর্গত। প্রথম হচ্ছে কি স্ট্র্যাটাস মেঘ। স্ট্র্যাটাস মেঘ থেকে কিন্তু ড্রিজল হয়, অর্থাৎ খুব ইলশেগুড়ি যে বৃষ্টি, ঠিক সেরকম বৃষ্টি কিন্তু এখানে হয়ে থাকে। এরপরে আসে হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। স্ট্র্যাটোকিউমুলাস মেঘ কিন্তু বেশ বিস্তৃত একটি মেঘ, এবং এর যে মাথার দিকটা সেটা অনেকটা গম্বুজ আকৃতির মতন হয়ে থাকে, এবং নিচের যে দিকটি সেই দিকটি কিন্তু বেশ সমতল প্রকৃতির হয়ে থাকে। নিম্বো স্ট্র্যাটাস মেঘ ঘন কালো বিস্তৃত মেঘ, যে মেঘ থেকে মুষলধারে বৃষ্টি হতে পারে, সেটি হচ্ছে কি আমাদের নিম্বো স্ট্র্যাটাস মেঘ। আর বাকি রইল হলো আমাদের উল্লম্ব বিস্তারযুক্ত মেঘ, যার মধ্যে কিউমুলাস মেঘ পড়ে আর কিউমুলো নিম্বাস মেঘ পড়ে। শরৎকালের আকাশে পেঁচাগুলোর মতন ভেসে বেড়াতে আমরা কিউমুলাস মেঘ দেখতে পাই। তলদেশ সমতল প্রকৃতির, তলদেশের যে রংটি সেটি একটুখানি গাঢ় প্রকৃতির হয়, এবং উপরিভাগের যে রংটি সেটি একটু হালকা প্রকৃতির হয়। উপরে কিন্তু আপনি আলোর ছটা দেখতে পান। এবার এই যে কিউমুলাস মেঘ, এই কিউমুলাস মেঘ কিন্তু মূলত পরিষ্কার আবহাওয়ারই আমাদের কাছে অবগত করায়। আর এই যে কিউমুলোনিম্বাস মেঘ, এই মেঘটি হচ্ছে গিয়ে অত্যন্ত উল্লম্ব মেঘ, এবং এর না একটা বেশ উচ্চতা দেখতে পাওয়া যায়, যাকে আমরা নেঘাই বলতে পারি। এই যে মেঘ, এই মেঘ কিন্তু ঝড় ঝঞ্ঝার মেঘ, অর্থাৎ বজ্রপাতের মেঘ। হ্যাঁ, এই মেঘগুলি সম্পর্কে আমাদের একটু অবগত হতে হবে, এবং এই মেঘের থেকে যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতগুলি সম্পর্কে একটু জানতে হবে, এবং এই মেঘগুলি কি ধরনের আবহাওয়া সম্পর্কে আমাদের জানান দিচ্ছে সেই সম্পর্কে আমাদের একটু একটু করে অবগত হতে হবে আমাদের এই দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে। এখানে একটি ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে বিভিন্ন ক্লাউডসগুলি কোন কোন জায়গায় কিভাবে অবস্থান করছে না অবস্থান করছে। সিলেবাস ধরে পড়াটা খুব দরকার। বইগুলো যেগুলি রয়েছে সেগুলি সিলেবাস ধরে পড়ে মূলত ঘনীভবন কি, ঘনীভবনের প্রক্রিয়াগুলো কি, ঘনীভবনের শর্তগুলো কি, ঘনীভবনের বিভিন্ন রূপ কি কি, তাদের কি করে তারা গঠিত হচ্ছে, এবং তাদের কিছু অল্প শ্রেণীবিভাগ সম্পর্কে জ্ঞাত হওয়া, মূলত এই চ্যাপ্টারের মধ্যে আমরা এই বিষয়গুলি সম্পর্কেই জানবো এবং বুঝবো, বোঝার চেষ্টা করব। পরীক্ষায় ভালো ফলাফল
এইভাবে আসতে পারে। আচ্ছা, এই যে বিষয়গুলি জেনে এর সম্পর্ক বিভিন্ন রকমের যে প্রশ্ন হয়, এবারে সেমিস্টারটি হচ্ছে গিয়ে এমসিকিউ প্যাটার্নের, তাহলে এই বিভিন্ন রকম ভাবে এই অঞ্চল থেকে নানান প্রশ্ন আসতে পারে। তোমরা সকলেই অবগত রয়েছে সেই সম্পর্কে। প্রত্যেকটি বইয়ের, পাঠ্য বইয়ের এক্সারসাইজগুলি ভালো করে করা অত্যন্ত পরিমাণে প্রয়োজন। বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে নাড়চাড় করা অবশ্যই প্রয়োজন, এবং সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি বুঝে পড়া। ক্লাইমেটের পার্টটি এমন একটি পার্ট যেটি না বুঝে কিন্তু পড়লে আদতে কোনো লাভ হবে না। আশা করি তোমরা বিষয়টিকে ভালো করে চর্চার মধ্যে রাখবে, ভালো করে পড়বে, ভালো রেজাল্ট করবে। অবশ্যই যেটা খুব দরকার সেটা হচ্ছে কি প্রত্যেকে ভালো মানুষ হয়ে ওঠা।